শেখ হাসিনার সময়টা বড্ড খারাপ যাচ্ছে। ঘনিয়ে আসছে আরো বড়সড় বিপদ। একের পর এক মামলায় জড়িয়ে পড়ছেন এক সময়ের দুর্দণ্ড প্রতাপশালী নেত্রী। এবার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও। ফেঁসে যেতে পারেন মানবতা বিরোধী মারাত্মক মামলায়। এবার কি তবে সত্যি সত্যি তার ভারতে থাকা চাপের? প্রশ্ন উঠছে, যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য করা আইনে নিজেই কি বিচারের মুখোমুখি হবেন? কি বলছে এই আইন? চরম কোন শাস্তির মুখোমুখি হতে চলেছেন শেখ হাসিনা? মৃত্যুদণ্ড নাকি অন্য কিছু? শুনলে চমকে উঠবেন। আচ্ছা, শেখ হাসিনার মতো পৃথিবীর আর কোন সরকার প্রধানের এমন করুণ পরিণতি হয়েছে জানেন? রাজমুকুট থেকে বিশ্বনন্দিত অনেক নেতৃত্বকেই স্বৈরাচারের মুকুট মাথায় নিয়ে গদি ছাড়তে হয়েছিল। তাদের ইতিহাস শুনলে গায়ে কাঁটা দেবে। আজ যে রাজা, কাল সে ফকির। কথাটা নিশ্চয়ই শুনেছেন। তবে কি চেনা প্রবাদী অক্ষরে অক্ষরে মিলে যাবে হাসিনার সঙ্গে? একটা সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, আর আজ তার অবস্থা দেখুন। তার ভালো কাজের হিসেব চাপা পড়েছে। এখন শুধু হাইলাইটেড খারাপ কাজ। লাল পাসপোর্ট বাতিল থেকে শুরু করে তিনি এখন বিচারের আওতায়। কোন চরম মূল্য দিতে হবে? যিনি বিগত 15 বছর ধরে বাংলাদেশের শাসন কাঠামোর প্রধান ছিলেন, আজ তার অবস্থা দেখুন একবার। ক্ষমতা চিরদিন স্থায়ী নয়, এটা তার বড় প্রমাণ। শেখ হাসিনার সঙ্গে ঠিক কি হতে চলেছে? বাংলাদেশের বিচার ব্যবস্থা তার বিরুদ্ধে কোন কড়া স্টেপ নেবে? শেখ হাসিনার আগামী দিনগুলো ঠিক কিভাবে কাটবে? আজকের এই পয়েন্টগুলোতেই থাকছে আমাদের আলোচনা। আর হ্যাঁ, পাশাপাশি থাকবে আরো বেশ কয়েকটা বিষয়। কি সেই বিষয়? শুধু শেখ হাসিনা নয়, গোটা বিশ্বের ইতিহাসে আর কোন কোন শাসকের এমন পরিণতি হয়েছিল যারা একসময় হাতে প্রচুর ক্ষমতা নিয়ে রাজ করেছিলেন, কিন্তু তাদের করুণ পরিণতি দেখেছিল গোটা বিশ্ব। কারোর ফাঁসি, কারোর কারাদণ্ড, শেষ জীবন কেটেছিল মারাত্মক যন্ত্রণায়। আজকের প্রতিবেদনে তাদের কথাও থাকছে। আসবে সাদ্দাম হোসেন থেকে শুরু করে তাবর তাবর বিশ্ব নেতাদের নাম। সেই তালিকায় তবে কি যোগ হতে চলেছে শেখ হাসিনার নাম? কতটা সম্ভাবনা রয়েছে? কমেন্ট করে জানান আপনার মতামত। গণ আন্দোলনের চাপে শেখ হাসিনা দেশ ছেড়েছেন, কিন্তু সমস্যা তার পিছু ছাড়েনি। ভারতে থাকলেও বাংলাদেশে তাকে নিয়ে চলছে জোর জল্পনা। বাংলাদেশের বহু মানুষের মনে এখন একটাই প্রশ্ন, শেখ হাসিনার বিরুদ্ধে কবে জারি হবে গ্রেফতারি পরোয়ানা? বলতে পারেন শেখ হাসিনার উপর বাংলাদেশের বহু জনগণ রীতিমতো ক্ষেপে রয়েছে। তার বিরুদ্ধে একের পর এক জারি মামলা, কিন্তু সে মামলায় পরিণতি কি হবে? শেখ হাসিনাকে কি আদৌ বিচারের আওতায় আনা যাবে? বিচার করতে গেলে তাকে নিজের দেশে ফিরতে হবে, কিন্তু তিনি কি আদৌ দেশে ফিরবেন? তার কূটনৈতিক পাসপোর্ট তো বাতিল হয়েছে, এবার গন্তব্য কোথায় হবে? না, এর উত্তর আপনিও দিতে পারবেন না। এই উত্তরগুলো এখনো স্পষ্ট নয়। শেখ হাসিনার তরফ থেকে তো কোনো বিবৃতি পাওয়া যায়নি। ভারতে এই মুহূর্তে তিনি ঠিক কোন স্ট্যাটাসে রয়েছেন সেটাও বেশ বিস্তার জলঘোলার ব্যাপার। শিক্ষার্থীদের আন্দোলন থেকে শুরু করে জনতার অভ্যুত্থান, চলতি বছরের 16 জুলাই থেকে আন্দোলন দমন করতে নির্বিচারে গুলি চালানো হয়েছিল। প্রাণ গিয়েছে শিক্ষার্থী সহ শত শত মানুষের, এমনকি রেহাই পায়নি শিশুরাও। তার পুরো দায় গিয়ে পড়েছে শেখ হাসিনা সরকারের উপর। অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশের জনগণের মনে যে আকাঙ্ক্ষাটা সব থেকে বেশি জোরালোভাবে প্রকাশিত হচ্ছে সেটা কি বলুন তো? গত 15 বছর ধরে আওয়ামী লীগ সরকারের আমলে যত অপরাধ হয়েছে তার একটা সুষ্ঠু বিচার। এই ঘটনাগুলোর মধ্যে সব থেকে বেশি প্রায়োরিটি পাচ্ছে ছাত্র আন্দোলনের সময় হওয়া ঘটনাগুলো। তবে এক্ষেত্রে বিচার কিভাবে হবে উঠে আসছে নানান মতামত। তবে বেশি আলোচনায় এসেছে দুটো প্রতিষ্ঠানের কথা। 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন আর 2002 সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ আদালতের কথা। আলোচনায় রয়েছে গণতন্ত্র কমিশন আর ট্রুথ কমিশনের কথা। সবথেকে বেশি আলোচনায় রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 1973 সালের আইনের মাধ্যমে অভ্যন্তরীণভাবে বিচার কাজ করা সম্ভব। এর আগেও এমনটা হয়েছে 2010 সালে। বাংলাদেশের 1971 সালের স্বাধীনতা যুদ্ধে যারা মানবতা বিরোধী আর যুদ্ধ অপরাধ করেছিলেন, এই আইনের মাধ্যমে তাদের বিচার কাজ শুরু হয়েছিল। তবে হ্যাঁ, এক্ষেত্রে নানান জটিলতা রয়েছে, নানান সময় নানান প্রশ্ন উঠেছে। তাই এখন যদি আবার এই আইনের অধীনে বিচার শুরু হয়, তাহলে ট্রাইব্যুনালে আন্তর্জাতিক আইনে অভিজ্ঞদের বিচারক, তদন্তকারী এবং প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিতে হবে। আরেকটা কথা এখানে না বললেই নয়,
আন্তর্জাতিকভাবে আইনটি সমালোচিত কেন জানেন? কারণ এখানে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। একদম শুরুতেই দেখুন, বারংবার আমি কিন্তু মৃত্যুদণ্ডের কথাটা বলছিলাম। বাংলাদেশের পেনাল কোডে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বহাল আছে। তাই বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ বিচারের ক্ষেত্রে এই দণ্ড সাংঘর্ষিক নয় বলেই মনে করেন বহু বিশ্লেষক। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন চলাকালীন যে সমস্ত হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের মামলার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। জানলে আশ্চর্য হবেন, এই ট্রাইব্যুনাল গঠন করেছিল আওয়ামী লীগ সরকার, যেখানে মানবতা বিরোধী অপরাধের দায়ে বেশ কয়েকজন ব্যক্তির বিচার করা হয়েছিল। পরে তাদের সাজা কার্যকর করা হয়। সেই ট্রাইব্যুনালে নাকি বিচার করা হবে শেখ হাসিনার। আপাতত সেই দিকেই কিন্তু এগোচ্ছে অন্তর্বর্তী সরকার। এবার যদি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে আদৌ কি শেখ হাসিনার বিচার করা সম্ভব? এই প্রশ্নটা যদি আপনার মনে উঠে থাকে, সেটা অস্বাভাবিক নয়। যদিও হাসিনার বিরুদ্ধে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে এই ট্রাইব্যুনাল, তার আগে জানতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন কি বলছে। এই আইনের 3.1 ধারায় বলা আছে, মানবতা বিরোধী অপরাধ, শান্তি বিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধ, জেনেভা কনভেনশন বিরোধী কাজ সহ আন্তর্জাতিক আইন অনুসারে যে কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি বা দল, সেনাবাহিনী কিংবা তাদের সহযোগী সশস্ত্র বাহিনীর বিচারের ক্ষমতা ট্রাইব্যুনালকে দেওয়া হয়েছে। এই আইনের অধীনেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করা সম্ভব বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। আইনের 3 নম্বর ধারায় 2 ক উপধারায় উল্লেখিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে আনা যেতে পারে। আবার পর্যবেক্ষকরা মনে করছেন, যেহেতু এই আইনের একটা বড় প্রেক্ষাপট রয়েছে, যেটা করা হয়েছিল 1971 সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে, বিশেষ করে যারা যুদ্ধ অপরাধ করেছেন তাদের বিচারের জন্য এই আইন। যদি সেই প্রেক্ষাপট বিচার করা হয়, তাহলে শেখ হাসিনার ক্ষেত্রে তা আদৌ প্রযোজ্য হবে কিনা সেটা প্রশ্নের মুখে। যদিও বিবিসির রিপোর্ট বলছে, বাংলাদেশের সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরশেদ মনে করছেন, এই আইনে শেখ হাসিনা সহ অন্যদের বিচারে কোনো বাধা নেই। যে আইনটা এর আগের সরকার সংশোধন করেছিল, সেখানে আইন যেভাবে আছে সেই বিবেচনায় মানবতা বিরোধী অপরাধের বিচার করার সুযোগ রয়েছে। তাছাড়া ট্রাইব্যুনালের ক্ষমতা আর কোন কোন অপরাধ বিচার করা যাবে তা সুনির্দিষ্টভাবে আইনের ব্যাখ্যা করা রয়েছে। এ নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই। বলতে পারেন, বাংলাদেশে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ শুরু হয়ে গেছে। পুনর্গঠন হচ্ছে ট্রাইব্যুনাল। পুনর্গঠনের সঙ্গে থাকবে প্রসিকিউশন টিমও। আবেদন অপরাধী ধরনের বিষয় বলা হয়েছে, যেখানে বড় কারণ দেশি ও আগ্নেয় অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি করে বৈষম্য বিরোধী আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যা করা। একই সাথে ওই আবেদনে 14 দলীয় ভোটের শরিক সাবেক মন্ত্রী, পুলিশ কর্মকর্তা এবং আওয়ামী লীগের বহু নেতাকর্মীর নাম উল্লেখ রয়েছে। বুঝতে পারছেন পরিস্থিতি ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে? ট্রাইব্যুনাল পুনর্গঠন করা মাত্রই কিন্তু গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হবে। তখন কি হবে? শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে তখন কি তিনি বাংলাদেশে ফিরে যেতে বাধ্য হবেন? আপনার কি মনে হয়? এ বিষয়ে আপনার মতামত জানান প্লিজ কমেন্ট করে। ছাত্র জনতার আন্দোলন ঘিরে আপাতত ধরে রাখুন, সেই চলতি বছরের 1 জুলাই থেকে 5 আগস্ট যে সমস্ত হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটেছে, সেগুলোর জন্য নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। এর আগের একটা রিপোর্টে আমরা বলেছিলাম, নিশ্চয়ই দেখেছেন, অন্তর্বর্তীকালীন সরকার মুজিব কন্যাকে নানান রকমভাবে চাপে ফেলতে নানান অ্যাকশন নিচ্ছে। তার মধ্যে এই স্টেপটা অন্যতম। এতক্ষণ প্রতিবেদনটা শুনতে শুনতে যদি ভাবেন যে বিশ্বের ইতিহাসে শুধুমাত্র শেখ হাসিনার সঙ্গে এমনটা হতে চলেছে, তাহলে একটু ভুল ভাববেন। অতীতে এই ধরনের ঘটনা বহুবার ঘটেছে। বিশেষ করে যে শাসকরা স্বৈরাচারের ট্যাগ পেয়েছেন, তাদের পরিণতি করুন। কেউ শাস্তি পেয়েছেন মৃত্যুদণ্ড, কাউকে শেষ জীবন পর্যন্ত কাটাতে হয়েছে কারাগারের অন্ধকারে। কয়েকটা উদাহরণ দিলে আরো স্পষ্ট হয়ে উঠবে বিষয়টা। যুগোস্লাভিয়া কথা নিশ্চয়ই মনে আছে। এখানেও তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 1991 সালে শুরু হওয়া বলকানি, বসনিয়ান মুসলিম, ক্রোয়াট এবং কোসোভো
আলবেনিয়ানদের হত্যার পাশাপাশি নির্যাতনের জন্য মূল আসামি করা হয়েছিল প্রাক্তন রাষ্ট্রপতি স্লোবোদান মিলোসেভিচকে। তার বিচার শুরু হয় 2002 সালে। ইনি ছিলেন প্রথম প্রাক্তন রাষ্ট্রপ্রধান যাকে যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধের জন্য বিচার করা হয়েছিল। যদিও 2006 সালে তার বিচার শেষ হওয়ার আগেই তিনি জাতিসংঘের একটি আটক কেন্দ্রে মারা যান। বলতে পারেন তার শেষ জীবনটা অত্যন্ত কষ্টের ছিল। সময়টা 1994। মানবতা বিরোধী মারাত্মক অপরাধের জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তৈরি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফর রুয়ান্ডা। সেই সময় আনুমানিক প্রায় 8 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল। 1995 থেকে 2015 সাল এই সময়ের মধ্যে মামলা সম্পন্ন হয়েছে 99টি। কার বিরুদ্ধে জানেন? দেশটার প্রাক্তন প্রধানমন্ত্রী জিন কাবান্দার বিরুদ্ধে। তাকে 6টা অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। শাস্তি হিসেবে পান যাবজ্জীবন কারাদণ্ড। চলে আসি পরের প্রসঙ্গে। সময়টা 1998 সাল। চিলির প্রাক্তন রাষ্ট্রপতি অগস্টো পিনোচেটকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি বহু রাজনৈতিক বিরোধীদের জোরপূর্বক গুম করেছেন এবং হত্যা করেছেন। 2004 সালে তাকে 9টা অপহরণের অভিযোগে গৃহবন্দী করা হয়। তখনও মামলা চলেছে। মামলা নিষ্পত্তি হওয়ার আগেই তিনি মারা যান। না শেষ বয়সটা তিনি শান্তিতে আর সম্মানের সঙ্গে কাটাতে পারেননি। একের পর এক মামলার চিন্তায় মাথার মধ্যে তার ঘুরতে থাকত। দেখুন, এই ধরনের উদাহরণ প্রচুর রয়েছে, তবে একজনের নাম না নিলেই নয়। নিশ্চয়ই এর আগে এনার কথা শুনেছেন। ইরাকের প্রাক্তন শাসক সাদ্দাম হোসেন পেয়েছিলেন স্বৈর শাসকের তকমা। এক্ষেত্রে অনেকে বলেন আমেরিকার ষড়যন্ত্র ছিল, আবার অনেকে বলেন তিনি সত্যিই অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন। সাদ্দামের বিরুদ্ধে 1982 সালে ইরাকের উত্তর সহ দুজাইলে প্রায় 150 জন শিয়া ইরাকিকে মৃত্যুদণ্ড কার্যকর আদেশ দেওয়ার অভিযোগ ছিল। ট্রাইব্যুনাল সাদ্দামকে 2006 সালে দোষী সাব্যস্ত করে ফাঁসির মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এমনকি সাদ্দামের মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য বিচারের মুখোমুখি হয়েছিলেন। কয়েক বছরে তারা দোষী সাব্যস্ত হন। তাদেরও শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড দেওয়া হয়, আবার কাউকে যাবজ্জীবন কারাদণ্ড। এই যে এতক্ষণ ধরে যাদের নাম বললাম, এরাও কিন্তু একটা সময় জনগণের মন জিতেছিলেন, সম্মানের সঙ্গে শাসনভার সামলেছিলেন। বলতে পারেন একটা দেশের পাওয়ার ছিল তাদের হাতে। কিন্তু পরিণতিটা দেখুন। প্রশ্ন উঠছে, শেখ হাসিনার শেষ পরিণতিটা এমনটা হবে না তো? যদিও তার বিরুদ্ধে এখনো পর্যন্ত গ্রেফতারি পরোয়ানা আসেনি। ইতিহাসে এমন ঘটনা নতুন নয়। সেই ঘটনার যে আবার পুনরাবৃত্তি হবে না, এটাও কি আপনি জোরের সঙ্গে বলতে পারবেন? আপনার কি মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে শেখ হাসিনার যে বর্তমান পরিস্থিতি, তাতে তার আগামী দিনগুলো কেমন কাটবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রতিবেদনের ব্যাখ্যা বিশ্লেষণ কেমন লাগছে সেটাও জানাতে একদম ভুলবেন না। নতুন প্রতিবেদনে দেখা হবে।